জাতিসংঘে ভাষণে বিশ্ব নেতাদের সামনে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রস্তুতি তুলে ধরাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, রাষ্ট্রের রক্ষকরা যাতে আর ভক্ষকে পরিণত হতে না পারে সেই পদক্ষেপ নিচ্ছে তার সরকার। পাচার হওয়ার টাকা ফিরিয়ে দিতে বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকে চাপ দিতে বিশ্ব নেতাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি। দ্রুত ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানের পরামর্শ দেন নোবেল জয়ী এই অর্থনীতিবিদ। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে টানা দ্বিতীয়বার জাতিসংঘে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত বছর আপনাদের এই মহান সভায় আমি দাঁড়িয়েছিলাম সদ্য গণঅভ্যুত্থান সংগঠিত একটি দেশের রূপান্তরের আকাঙ্ক্ষা শোনানোর জন্য। এবারও বাংলায় ভাষণ দেন তিনি। জানান, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে তরুণরা দায়িত্ব দিয়েছেন তাকে। দেশের রক্ষকরা যাতে ভক্ষক হতে না পারে সেটি নিশ্চিত করতে চায় তার সরকার। বৈষম্যমুক্ত ন্যায় বিচার ভিত্তিক সমাজ বিনির্মাণের আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব দেওয়া হয় আমাকে ও আমার সহকর্মীদের। যে বিপুল জনসমর্থনের মাধ্যমে আমরা দায়িত্ব পেয়েছিলাম তার প্রেক্ষাপটে আমাদের জন্য সহজ পথ ছিল নির্বাহী আদেশে সংস্কার কাজগুলো সম্পন্ন করা। কিন্তু আমরা বেছে নেই সেই কঠিন পথ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পথ। কোনো নির্বাচিত নেতা রাষ্ট্রের গণতান্ত্রিক স্বরূপকে ক্ষুণ্ণ করতে পারবে না, কিংবা রাষ্ট্র জনগণের রক্ষকরা ভক্ষকে পরিণত হতে পারবে না। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী প্রফেসর ইউনূসের সাথে বৈঠক করেছেন বিভিন্ন দেশের সরকার প্রধান সহ বিশ্ব নেতারা। তিনি বাংলাদেশে কতদিন ক্ষমতায় থাকবেন বা নির্বাচন কবে হবে তা জানতে চেয়েছেন তারা। জাতিসংঘে ভাষণে আবারও সেই প্রস্তুতির কথা জানান প্রধান উপদেষ্টা। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। আগামী নির্বাচনে যে দলে জনগণের সমর্থন পাক না কেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না। জাতিসংঘ অধিবেশনে যোগ দেয়া অনেক দেশে পাচার করা অর্থ বিনিয়োগের স্বর্গরাজ্য। বাংলাদেশ থেকে পাচার হওয়া শত শত কোটি ডলার রয়েছে তাদের দেশে। এসব অর্থ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান প্রফেসর ইউনূস। গত 15 বছরের দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি, কিন্তু সংশ্লিষ্ট দেশগুলোর আইনি প্রক্রিয়া এবং অন্যান্য নানাবিধ প্রতিবন্ধকতার কারণে আমাদের এই প্রচেষ্টা বারে বারে বাধাগ্রস্ত হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিধিবিধানগুলো বিশ্বব্যাপী বিভিন্ন ট্যাক্স হ্যাভেনে বিপুল পরিমাণে অবৈধ অর্থ স্থানান্তরে উৎসাহিত করছে। তাই যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয়। এই সম্পদ তার প্রকৃত মালিককে, অর্থাৎ কৃষক, শ্রমিক এবং সাধারণ করদাতাদের নিকট ফিরিয়ে দেন। ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পরামর্শ দেন পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের। মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায়, শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে। আমাদের চোখের সামনেই একটি নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে। আমাদের দুর্ভাগ্য যে মানব জাতির পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না এখনো। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। বাংলাদেশের জনগণ, এই বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার 1 বছর পার হলেও রোহিঙ্গা প্রত্যাবাসনে দৃশ্যমান অগ্রগতি নেই। উল্টো আরও রোহিঙ্গাকে আশ্রয় দিতে হচ্ছে। তাদের নিরাপদে মিয়ানমারে ফেরত পাঠাতে না পারলে আঞ্চলিক সংকট সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেন প্রফেসর ইউনূস। 8 বছর পার হয়ে গেল, রোহিঙ্গা সংকটের কোনো সমাধান হলো না। অবিলম্বে নতুন তহবিল দাঁড়ালে মাসিক রেশন অর্ধেকে নামিয়ে এনে মাথাপিছু মাত্র $6 নামিয়ে আনতে বাধ্য হবে, যা রোহিঙ্গাদের অনাহার ও অপুষ্টিতে নিমজ্জিত করবে।
যা তাদেরকে আগ্রাসী কোনো পদক্ষেপ নিতে বাধ্য করবে। জাতিক সম্প্রদায়কে অবশ্যই মায়ানমার সরকার এবং রাখাইনের অন্যান্য অংশীদারদের উপর ইতিবাচক পরিবর্তন ও দ্রুত রাজনৈতিক সমাধানের জন্য চাপ প্রয়োগ করতে হবে। মানবাধিকার উন্নয়নে অন্তর্বর্তী সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলেও জানান বাংলাদেশের সরকার প্রধান। মানবাধিকার সুরক্ষাকারী একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য জাতিসংঘের প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্যে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি হোটেলের লবিতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, নির্বাচনে পিআর পদ্ধতির পক্ষে নয় বিএনপি। এদিকে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি নাগরিকদের আয়োজনে নিউ ইয়র্কে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তিনি বলেন, দেশে আবারও শেখ হাসিনার সময়ের মতো নির্বাচন হলে ভোটের দিন রাতেই দেশের নতুন সংগ্রাম শুরু হবে। যদি সহি নির্বাচনে, সুষ্ঠু নির্বাচনে, মানুষের ভোটে যদি কেউ নির্বাচিত হয়, আমরা তাদেরকে মালা দেব। আর হাসিনা মার্কা যদি নির্বাচন হয়, তাহলে কি হবে বলেন? কি হবে? আমি শুধু এতটুকু বলি, আল্লাহ ভালো জানে। খুব পরিষ্কার করে আমরা বলেছি যে আমরা নিম্ন কক্ষে পিআরের পক্ষে নই, আমরা উপরের দিকেও পিআরের পক্ষে কথা বলিনি। তবে সেগুলো আমরা পরে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জাতিসংঘের নেতানিয়াহুর ভাষণ বয়কট ও অধিবেশন বর্জনের মাধ্যমে দখলদার ইসরায়েলের প্রতি ঘৃণা ও ধিক্কার জানালেন বিশ্ব নেতারা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে অভিনব এই প্রতিবাদে স্বস্তি প্রকাশ করেছে লাখো কোটি মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা ও কৃতজ্ঞতায় ভাসছে কূটনীতিকদের জাতিসংঘ অধিবেশন থেকে ওয়াক আউটের ভিডিওটি। সেই সাথে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জোরালো হলো মুসলমানদের গণদাবি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাখ লাখ মানুষের স্টোরি, রিল ও পোস্টে ভাসছে মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত নেতানিয়াহুকে জাতিসংঘে বয়কটের এই ভিডিওটি। শুক্রবার ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী মঞ্চে উঠতেই অধিবেশন কক্ষ ছেড়ে যান আরব, মুসলিম, আফ্রিকা, ইউরোপ সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। অবরুদ্ধ গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদী হিসেবে বিশ্ব নেতাদের ওয়াকআউটের সময় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানালেও মুহূর্তেই ফাঁকা হয়ে যায় বেশিরভাগ আসন। প্লিজ অর্ডার ইন হল, প্লিজ অর্ডার ইন হল। এ সময় অধিবেশন কক্ষের পোডিয়ামে নীরবে দাঁড়িয়ে থাকেন নেতানিয়াহু। তবে ওয়াকআউট থেকে সবার নজর সরাতে তার স্ত্রী ও নিউ ইয়র্কের মেয়র, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সহ হাতে গোনা মাত্র কয়েকজন ইসরায়েল সমর্থক জোরে জোরে হাততালি দেন। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও নৃশংসতার বিরুদ্ধে নেতানিয়াহু সরকারের প্রতি ধিক্কার জানিয়ে অভিনব এই প্রতিবাদের ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সবার হাতে হাতে। দখলদার ইসরায়েল সরকারকে বর্জনের ঘটনায় স্বস্তি প্রকাশ করেন অনেকে। কৃতজ্ঞতা জানিয়ে ওয়াকআউটের ভিডিওটি শেয়ার করা হয় কয়েক কোটি। সত্যিই স্বস্তি পেয়েছি, কারণ এই ইসরায়েল দীর্ঘদিন ধরে গাজাবাসীর ওপর নির্মম অত্যাচার চালিয়ে আসছিল, যার প্রতিবাদ এই বয়কটের মাধ্যমে বিশ্ববাসী আজ দেখল। নেতানিয়াহুকে সবাই বয়কট করেছে, এ বিষয়ে পুরো বিশ্ব আনন্দিত, সাথে আমরা আনন্দিত। তবে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের বাকি নেতাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে গাজায় ধ্বংসযজ্ঞের পক্ষে আবারও সাফাই গেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। আপনারা অস্ত্র নামিয়ে জিম্মিদের মুক্তি দিন, নইলে ইসরায়েল সবাইকে খুঁজে বের করবে। ইসরায়েলের শত্রু সবসময় ছিল, এখন মিত্ররাও তার সমালোচনা করছে। অনেকেই আমাদের একঘরে করে দিচ্ছে, কিন্তু অভিযান চলবেই। এ সময় নেতানিয়াহুর ভাষণ লাউড স্পিকারে গাজায় সম্প্রচার করে ইসরায়েল। বিভিন্ন দেশের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াকে নিছক পাগলামি বলে উল্লেখ করেন তিনি। This is precisely what Israel is doing in Gaza. We charge you with genocide. We charge you with genocide. এদিকে নেতানিয়াহুর ভাষণ ঘিরে বিক্ষোভ হয়েছে জাতিসংঘ সদর দপ্তর সহ নিউ ইয়র্ক জুড়ে। ফিলিস্তিনের পতাকা ও ব্যানার হাতে টাইমস স্কোয়ারে জড়ো হয় শত শত তরুণ। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ, নেতানিয়াহুকে গ্রেপ্তার ও গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানান তারা। Completely isolated on an international level so that we can stop the genocide
of our people in Gaza. The truth is the people are watching a genocide and the people are seeing through that. এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে পৌঁছালে ম্যানহাটন এলাকায় বিক্ষোভে ফেটে পড়েন ফিলিস্তিন সমর্থকরা। গাজায় 65,500-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যার জন্য মানবতা বিরোধী অপরাধী নেতানিয়াহুর ফাঁসি চান তারা। নানা আয়োজনে আজ পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। পর্যটন শিল্পকে ঘিরে প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটানের অর্থনীতি শক্ত অবস্থানে দাঁড়ালেও বাংলাদেশের অবস্থান দুর্বল। বিশেষজ্ঞরা বলছেন, অথচ পার্বত্য চট্টগ্রাম, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের হাওর, কক্সবাজার ও কুয়াকাটাকে ঘিরে গড়ে তোলা যায় শক্তিশালী পর্যটন অর্থনীতি। এজন্য দরকার রাজনৈতিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক ব্র্যান্ডিং ও প্রতিযোগিতামূলক বাজারে তুলনামূলক কম রেটে ভ্রমণ খরচ নিশ্চিত করা। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, আর তাতেই তলিয়ে গেছে রাঙামাটির অন্যতম আকর্ষণীয় ঝুলন্ত সেতু। একইভাবে পানির নিচে পলয়েল পর্যটন কেন্দ্রের হ্রদ তীরবর্তী বিনোদন স্পটও, ফলে থমকে গেছে রাঙামাটির পর্যটন খাত। অন্যান্য মৌসুমে এই সময় পর্যটকে মুখর থাকলেও এবার পর্যটক শূন্য। প্রায় 30,000 মানুষ জীবিকা নির্বাহ করেন এই খাত থেকে। পর্যটক না থাকায় এখন তারা বেকার সময় কাটাচ্ছেন। এটা খুব হতাশাজনক, এত আশা নিয়ে আসছি এটা দেখার জন্য, এখন এখানে পানি, তার জন্য আমরা কি করবো, এখন চলে যাচ্ছি। ঝুলন্ত ব্রিজ ডুবার কারণে, লেকে পানি বৃদ্ধির কারণে টুরিস্ট আসছে না রাঙামাটিতে। আমাদের ঝুলন্ত ব্রিজে আমরা খুব এর মধ্যে পড়ে গেছি টুরিস্ট না আসার কারণে। খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র এখন আগের চেয়ে সাজানো, গোছানো ও নান্দনিক। রহস্যময় আলুটিলা গুহা, রিসাং ঝর্ণা, জেলা পরিষদ হর্টিকালচার পার্কের লেক ও ঝুলন্ত সেতু, মায়াবেনী লেক, দেবতা পুকুর, পানছড়ির অরণ্য কুঠির, সব মিলিয়ে স্থানীয় সহ বাইরের দর্শনার্থীদের টানে এসব কেন্দ্র। পরিবেশ বান্ধব মানিকছড়ি ডিসি পার্কও সম্প্রতি আকর্ষণ যোগ করেছে। আলুটিলা এবং এইখানে আমাদের পার্ক, জেলা পরিষদের পার্ক, এটাকে আমরা একটা ওই কেবল কার দিয়ে করতে পারি কিনা, এটাও পরিকল্পনা আছে আমাদের মধ্যে এখন। বান্দরবানে নয়নাবিরাম বগালেক, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উচ্চতায় প্রাকৃতিকভাবে সৃষ্ট এই লেক দেখতে ভিড় করছেন অসংখ্য পর্যটক। প্রশাসনের তত্ত্বাবধানে কিছু কিছু পর্যটন কেন্দ্র আমরা গড়ে তুলব। আসলে প্রশাসনের তত্ত্বাবধানে যেই কেন্দ্রগুলো আছে সেগুলো নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের জন্য খুব সুবিধা হয় বেসরকারির তুলনায়। এদিকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ভরা বর্ষার রূপ উপচে পড়ছে এই সময়ে। মেঘালয় পাহাড়ের পাদদেশের এই জলাভূমিতে এসে সময় কাটাচ্ছেন পর্যটকরা। এবার শারদীয় দুর্গোৎসবের ছুটিতে হাওরে পর্যটক ভিড় আরো বাড়বে। ক্ষণে ক্ষণে বৃষ্টি, ক্ষণে ক্ষণে রোদ হওয়াতে হাওরের পানি অনেক স্বচ্ছ। জাদুকাটা থেকে মেঘালয়ের ভিউটা অনেক ভালো দেখা যায়, স্পষ্টভাবে পাহাড় দেখা যায়। সব মিলে হাওড়ে রেজিস্টার্ড বোট 175টা আছে, তার মধ্যে অলরেডি আমাদের 150 থেকে 160টা বোটের মতো ফিল আপ হয়ে গিয়েছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, দেশি পর্যটকের পাশাপাশি বিদেশিদের টানা না গেলে ঘুরে দাঁড়াবে না এ খাত। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার 12 কিলোমিটার রাস্তা যেন নরক যন্ত্রণা। সড়কটির আশুগঞ্জ গোলচত্বর ও বিশ্ব রোড মোড় এলাকা খানাখন্দের কারণে যানজটে 15 মিনিটের পথ পার হতে সময় লাগছে 8 থেকে 10 ঘন্টা। ফলে ঢাকা থেকে সিলেটের সড়কপথে যাতায়াতে 7 ঘন্টার পথ এখন সময় লাগছে 16 থেকে 18 ঘন্টা। দুর্বিষহ এই পরিস্থিতি থেকে রেহাই পাচ্ছে না অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের গাড়িও। অবর্ণনীয় দুর্দশায় পড়েছেন সিলেট বিভাগের 5 জেলাসহ ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দারা। বাংলাদেশ ভারত আন্তদেশীয় বাণিজ্য সম্প্রসারণে আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 50 কিলোমিটার মহাসড়কের নির্মাণ কাজ শুরু হয় 2020 সালে। 3টি প্যাকেজে প্রথম দফায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের 2023 সালে কাজ শেষ করার কথা। নানা কারণে এর মেয়াদ বাড়িয়ে 2025 সালে 30 জুন পর্যন্ত করা হয়, কিন্তু তাতেও পুরোপুরি শেষ হয়নি নির্মাণ কাজ। ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে বিশ্ব রোড মোড় পর্যন্ত 12 কিলোমিটার সড়কে 62% কাজ শেষ হয়েছে। 2024 সালে 5 আগস্ট সরকার পরিবর্তনের পর চলে যায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে প্রতিষ্ঠানের প্রকৌশলীরা ফিরলেও মহাসড়কের বাকি কাজ চলছে ধীরগতিতে। সেই সাথে আশুগঞ্জ মোড়, বিশ্ব রোড মোড় সহ বিভিন্ন অংশে তৈরি হয়েছে খানাখন্দ। এতে যানবাহন বিকল হয়ে প্রতিদিন সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। গাড়ির জট ছাড়িয়ে যায় 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত। ঘন্টার পর ঘন্টা আটকে থাকায় যাত্রী, চালক ও সহকারীদের দুর্ভোগের যেন শেষ নেই।
গাড়ি ভাঙে পড়ে থাকা, এরপরে বৃষ্টি হলে পানি আটকে জায়গা। কখনো 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, এমনকি একদিন হয়েছে যে 20 ঘন্টা পর্যন্ত জার্নি করা লাগছে। এয়ারপোর্ট যাব হচ্ছে বিদেশ যাত্রী, নতুন যাত্রী তো 4 ঘন্টা আগে ঢোকা লাগে, সেক্ষেত্রে আমি টাইমটা মেনটেন করতে পারতেছি না। যানজটের কারণে সিলেট, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় গড়ে ওঠা শিল্প কারখানার উৎপাদনও পড়েছে ঝুঁকিতে। ক্ষতির মুখে পড়েছে ব্যবসা বাণিজ্য। প্রতিদিনই আমরা মুরগি নিয়ে যাই, যে পরিস্থিতি রাস্তাঘাটের, আমাদের মুরগি রাস্তার জ্যামের কারণে মুরগি সব মরে যায়। শুরুর থেকে এই পর্যন্ত আসতে 4.5 কিলো আসছি, 3.5 ঘন্টা সময় নষ্ট হচ্ছে ভাই, কোটি কোটি টাকার সময় নষ্ট হচ্ছে। কিন্তু হাইওয়ে থানার পুলিশ জানায়, রাস্তার কারণে প্রতিদিন দীর্ঘ যানজট নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন তারা। রাস্তা মেরামত না হওয়া পর্যন্ত যান চলাচল স্বাভাবিক করা খুব কষ্টকর হচ্ছে, আর না হলে জনভোগান্তি কমানো খুব কষ্টকর হবে। সম্প্রতি সড়কটি পরিদর্শন করেন সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক। ডিসেম্বরের মধ্যেই ঢাকা সিলেট মহাসড়কের এই অংশের কাজ শেষ করার আশ্বাস দেন তিনি। এলাকার এই রিজিট মুভমেন্ট হবে পুরো এলাকাটাই, হয়তো ডিসেম্বরের মধ্যে এটা কাজটা শেষ হয়ে যাবে। 50 কিলোমিটার 4 লেনের মহাসড়ক প্রকল্পটি ভারতীয় ঋণ সহায়তা ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে 5,791 কোটি টাকায় বাস্তবায়িত হওয়ার কথা, কিন্তু প্যাকেজ 3-এর কাজ বাদ পড়ায় প্রকল্প ব্যয় কমানো হয়েছে 654 কোটি টাকা। শ্রমিকদের বেতন বৃদ্ধির ইস্যুকে কেন্দ্র করে আজও বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল। বৃহস্পতিবার রাত থেকে পূর্ব ঘোষণা ছাড়াই টানা 2 দিন বাস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকালেও রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ডে এসে বাস না পেয়ে বিপাকে পড়েন যাত্রীরা। তাদের অভিযোগ, অগ্রিম টিকিট কাটা থাকলেও টাকা ফেরত দেওয়া হচ্ছে না তাদের, রাখা হয়নি বিকল্প কোনো ব্যবস্থাও। এদিকে বাস শ্রমিকরা জানান, সম্প্রতি তারা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করলে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। সংকট নিরসনে গত 23 সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক পক্ষ ও মালিক পক্ষ বৈঠক হয়। গতকাল শুক্রবার থেকে তা বাস্তবায়নের কথা ছিল, তবে বৃহস্পতিবার রাতে বেতন বাড়ানো হবে না জানিয়ে মালিক পক্ষ বাস বন্ধ করে দেয়।